শাশুড়ির সাথে টুকই নাকে গ্যাঞ্জাম বাঁধিছে। বাধার কারণে আমি ঘরের সামনে দাঁড়ায় আছিলাম, উনি রান্নাঘরে দাঁড়ায় আছিলি। পরে ওখান থেকে ছুটে এসে আমার মানে সব দাওটাও বালি দেয়, এরকম একটা মোটা কাঠ আছে সেরকম বড়, সেই কাঠটা দিয়ে মনে করেন আমার মাথার মাঝখানে এই জায়গায় যখন মেরে দিছে, এখন আমার পাশে আমার একটা বাচ্চার গাড়ি আছিল প্লাস্টিকের, ওই কাঠের বাড়ি ঠেকাতে যায় আমি ওই গাড়িটা সামনে ধরেছি যে যাতে ওই বাড়িটা আমার গায়ে না লাগে। পরে এক প্রকার মনে করেন যখন আমার ওই মাথায় বাড়ি মারার পরে আমার মাথায় এরকম ফুলে ওখানে রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু কেটে যায় না, যার কারণে রক্ত ওখানে জমাট বেঁধে ফু হয়ে যায়। পরে মনে করেন এই বিষয় নিয়ে ও বাড়ি আসছিল না, ও দোকান পানে চলে যাচ্ছিল। পরে আমার চিৎকার শুনে আমি যখন করছি ও মা গো আমি মরে গেছি, তখন মনে করেন যে ওই এগোয় আইছে, এসে দেখে ওর মা আমার তখনও মারতেছে। তখন ওই কাঠটা যখন ওর মায়ের হাতে থেকে কেড়ে নিচ্ছে, দিচ্ছে না জন্য ঝাঁকি দিয়ে ওই কাঠটা কেড়ে লিছে লিয়া, এখন ও তো মায়ের গায়ে হাত দিতে পারে না, এই জন্য ওই কাঠটা দিয়ে ওই ঘর বাড়িতে আঘাত করছে জিনিসপাতিতে। তখন আমি নিষেধ করছি যে তুমি ঘর বাড়ি করো না, আমাকে নিয়ে আগে ডাক্তারের কাছে চলো, আমার শরীরের অবস্থা ভালো না, এমনি আমার মাইগ্রেনের সমস্যা, আরো মাথার বাড়ি লাগিছে। তখন মনে করেন ওর মা যায়া ওর নাকড়ি দিয়ে আবার মারতে গেছে। এখন মারতে গেছে ওর মা হেঁটাই দিতে গেছে, ওর পুরুষঙ্গ চিপে ধরে ওর মা, যে এক কথাই আজ প্রথম নাই, এর আগেও দুইবার ওর মা ওর পুরুষঙ্গ চিপে ধরেছে। তাহলে হ্যাঁ, আপন মাই ছেলের পুরুষঙ্গ চিপে ধরে, তাহলে সে তখন কি করবি, তখন এক ধাক্কা মেরে ফেলে দিছে। দিয়া মনে করেন ওই মহিলা তাড়াহুড়ো করে জামা কাপড় বোঝাই করে নিয়ে করছে এখনই সেনা ক্যাম্পে যাব, যে সেনা ক্যাম্পে যে অভিযোগ জানাবো। এবার জানানোর পরে ওনারা কোথায় গেছে জানি না, পরে আমাকে নিয়ে ধুপুর আরশেদের সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মনে করেন ওখানে আমাকে নেয়নি, যেহেতু মারামারির বিষয় করছে, যে দেশে যে প্রান্তে যান কোনো জায়গায় নিবি না, মারামারির বিষয় আপনারা সরকারি হাসপাতালে চলে যান, ধুপুল সার্জিক্যাল হাসপাতাল ধুপুল। মনে করেন আমার যখন ট্রিটমেন্ট করেনি, এখন তো আমার বাঁচার তো দরকার, এর জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে বড়াইগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে যখন ট্রিটমেন্ট করলে ওনারা করছে ভর্তি হওয়ার কথা, এখন আমার বাড়ির থেকে অনেক দূর জন্য আমি করছে আমি ভর্তি হবো না, আমার প্রাথমিক চিকিৎসা দিয়ে দেন যাতে আমি পরবর্তীতে অন্য ডাক্তার দেখাই নিব। আচ্ছা ভালো কথা, ওনারা করছে ভেবে চিন্তে দেখেন ভর্তি হবেন না পুলিশ কেস করবেন। আমি করছি পুলিশের কাছে কোনো কেস কাছারি করবো না, যেহেতু পারিবারিক বিষয় আমি এটা মিটাই নিব। পরে ওনারা করছে আচ্ছা আমি এখানে কাগজপাতিতে সিল টিল সব মেরে দিচ্ছি, যদি মনে করেন যে পুলিশের আশ্রয় নিবেন পরবর্তীতে নিতে পারেন। আচ্ছা ওখান থেকে আমরা যখন বেরোই রাত তখন 9টা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে আমরা কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, যে গাড়িতে উঠেছি ডবল ডবল ভাড়া দিয়ে বাড়ি আইছি। বাড়ি আসার পরে দেখি আমরা আমাদের ঘরে যে তালা মেরে গেছি সেই তালা নাই, সেই তালা ভাঙিছে। মানে ওই মহিলা ওনার ভাইদের জানাইছে, ওনার ভাইরা মানে আমলিক করে, ওনাদের ক্ষমতা আছে জন্য ওরা কইছে যে ঘরে তালা মেরে থুগা, ওদের জন্য ঘরে উঠতে দিব না। আচ্ছা ভালো কথা, ওনারা তালা ভেঙে অন্য তালা লাগাইছে। লাগানোর পরে আমি চাবি খুঁজলাম, কোনো জায়গায় পালাম না। আমার স্বামী তখন বলছে যে ওরা ঘরে ঘরে দরজা দিয়ে শুয়ে পড়েছে, তাহলে আমরা তালা ভেঙে ঘরে ঢুকি, কারণ আমরা পালাইও যাচ্ছি না, কোনো জায়গায় যাচ্ছিও না। পরে মনে করেন যে তালা ভাঙতে গেছে, ওনারা ঘরের ভিতর থেকে লাঠি সুটা নিয়ে বাইর হয়ে আসছে, মানে ঘরের ভিতরে লাঠি ঢুকাই থুইছে আমার মারবে জন্য, মানে পরিকল্পনা করে রাখিছে। শ্বশুর শাশুড়ি দুইজন বাড়াই আছে, এসে আমার শাশুড়ি ওই যে আমাদের বাড়ি খালি জায়গা দেখলেন ওই পাশে এসে মানে চিৎকার দিয়ে ওনার ছোট ছেলেকে ডাকতেছে যে রতন তাড়াতাড়ি আয়, মানুষজন কিডা কোথায় আছে ডেকে নিয়ে আয়। ওরা আইসে বাড়ি, মানে আমাদের মারবি এক কথায়। পরে আমার শ্বশুর আমাকে বলছে শালি বিটি শালি তুই বাড়ি আইসিস কি জন্য, কেস করতে গেছিস তাহলে বাড়ি আইসিস কি জন্য, মানে আমাদের কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না। পরে উনার হাতে যে কাঠ ছিল ওইটা দিয়ে আমার মারতে গেছে। পরে আমার হাজবেন্ড আবার সামনে চলে এসে করছে ওর গায়ে খবরদার হাত দিব না। আচ্ছা হাত দিব না যখন কয়েছে, আমি ঘরের বারান্দার থেকে নিচে উঠোনে লেবে আইছি। আসার পরে মনে করেন যে উঠানে লেবে আসার পরে আমি ফোনে ভিডিও করারও চেষ্টা করেছি, যে ভিডিও করলে তাহলে এটা সামনে ধরতে পারবো পরবর্তীতে। পরে আমি ভিডিও করছি জন্য ওরা করছে ওই দেখো ফোনে ভিডিও করতেছে। পরে আমার উপর মনে করেন ওর উপরে হামলা চালাই, আবার আমার উপরেও হামলা চালাই। পরে আমি যখন পুলিশে ফোন দিছি, ফোন দেওয়ার পরে মনে করেন পুলিশের ব্যাপারটা জানাইছি, পুলিশ করছে আপনারা থানাতে আসেন। পরে মনে করেন যে আমি পুলিশের যে থানাত যাব, তাহলে আমাদের সেরকম পরিস্থিতি দরকার, ফোনটা তখন পুলিশ কেটে দিছে। দিলে পরে মনে করেন যে এক প্রকার আমার আমার ধরে মারতেছে, মানে আমার শাশুড়ি আমার ধরে মারতেছে এক বলছি জন্য, এর ধরে আরেকজনেরা মারতেছে। মারার পরে মনে করেন যে গণপিটানি দিচ্ছে, আমাকেও গণপিটানি দিচ্ছে, ওকে গণপিটানি দিচ্ছে। ওই যতবার আমাকে ঠেকাতে
চাচ্ছে ততবার ঠেকাতে পারছে না, কারণ ও মেরে কাবু করে রাখতেছে। পরে মনে করেন এক পর্যায়ে আমার শাশুড়ি আমাকে যখন চিপা মার দিচ্ছে, আমি আমার শ্বশুরও আমার কাঠ দিয়ে এখানে একটা বাড়ি দিছে, মানে আমার এই জায়গায় যখন একটা কাঠ দিয়ে বাড়ি দিছে, তখন মনে করেন আমি যান বাঁচানোর ভয়ে আমার হাতে ব্যাগ বুরকা সবই আছে, আমি কিন্তু জামা কাপড় কোনো কিছু চেঞ্জ করিনি। যখন আমি মনে করেন যে প্রাণ বাঁচানোর ভয়ে রাস্তা দিয়ে দৌড় দিছি, দৌড় দিয়া ওই ওই দোকানের ওখানে যে আশ্রয় যে পড়েছি, কারণ আমার গায়ে তো বল নাই। 4-5 জনে ধরে আমাকে যখন মারিছে, আমার গায়ে তো বল থাকার কথা না। আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, শাস্তে একজন ভাসুর, আর সম্পর্কে একজন মামা শ্বশুর হয়, মানে 5 জন যখন আমার ধরে মারিছে, তখন তো আমার গায়ে বল থাকার কথা না। আমি দৌড়ায় হাফসায়, বিষয়টা নিয়ে হচ্ছে আমার আক্ষেপ হচ্ছে আমি কেস করতে গেছি, কারণ আমাকে মারিছে, আমার কেস করতে গেছি, কিন্তু আমি অথচ কেস করতেই যাইনি। তাহলে আমি কেস করতে গেছি কিনা সেটা তো আমার শোনা দরকার। আমরা চাচ্ছি যে এদের শাস্তি হোক, আমাদের ঘরে উঠতে দিচ্ছে না, বাড়িতে উঠতে দিচ্ছে না। এই ঘর বাড়ি তো আপনার কি? না, আমার না, ঘরে বাড়ি যখন উঠতে দিচ্ছে না, আমি উঠতে চাচ্ছি না তার বাড়ি ঘর ধরে, কিন্তু উঠতে যখন চাচ্ছি না, যে প্রত্যেকটা ঘরে কি বউরা এরকম ভাবে নির্যাতিত হবে? বউরা কি বিয়ের আগে এসে শ্বশুর বাড়ি কি ঘর বাড়ি দিয়ে থুয়ে যায় থাকার জন্য? না, তাদের বাপ মা তাদের ঘর বাড়ি দিয়ে দেয়। হচ্ছে সবার ফ্যামিলিতেই তো বিটার বউ আছে, ছেলে আছে, কিন্তু ছেলেরা কি, বিটার বউরা কি আগে থেকে ঘর বাড়ি দিয়ে থুয়ে যায় শ্বশুর বাড়ি যে ঘরে থাকার জন্য? এবার মনে করেন যে হচ্ছে আমার মারা পরে আমি যখন ওই গাছের উপর, ওই দোকানের উপরে এসে পড়ি, যে কি একজন মানুষ বসে আছে, আমি তেমন কাউকে চিনি না জন্য আমি তাকে করছি, আপনি কি হন আমি জানি না, তবে আমার বাসান 5 জন মিলে আমার স্বামীর মেরে ফেলতেছে। তখন আমার শ্বশুর আমার চুলের মুঠো তার হাতের সাথে পেঁচাই ধরেছে, পেঁচাই ধরে করছে, এই শালি দৌড় মারতেছিস কনে, চল বাড়ি চল, তোকে আগে দেখতেছি। এবার সেই মানুষটা যখন আমার বাঁচাতে সাহায্য করতে চাইছে, তাক করছে, তুই যদি ঠেকাস তোকে বাড়াই লাশ করবো, কেউ সামনে আসবি না, এমন কথা কইছে। কয়ে আমার টানতে টানতে এই পর্যন্ত যখন নিয়ে আসছে, আমার দেওর আমার গলা এইটা চিপে ধরে করছে যে হচ্ছে, শালি তুই কি মনে করেছিস তো কাজ মার্ডার করবো, তোর স্বামীকেও মার্ডার করবো, তারপরে তাই ক্ষান্ত দিব, তার আগে ক্ষান্ত দিব না। ভালো কথা নিয়ে যায় আমারে হচ্ছে আমার হাতে থেকে ফোন টোন সব কেড়ে নিছে, যাতে আমি আইনের বা কোনো কিছুর আশ্রয় নিতে না পারি। কারণ জরুরি ভাবে যদি আমি পুলিশের কাছে ফোন দিই, তাহলে তো পুলিশ আসবি। বলছে তোর পুলিশ বাপেরা আসলি না, আমার কাছ থেকে ফোন টোন কেড়ে নিয়ে করছে আমার শ্বশুর, যে তোর পুলিশ বাপেরা আসলি না, ডাক তোর বাপেরে, দেখি তোর বাপেরা কি করে। আমাকে এই কথা কইছে, করার পরে আমাদের এক প্রকার মানে বাড়ির ভিতরে নিয়ে চলে গেছে। বাড়িতে থাকতে দিচ্ছে না বলতে, সারা রাত দিন সবসময় এদিক ওদিক থেকে বেড়াচ্ছি, মানে রাস্তাঘাটে ঘুরতেছি, মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি। কালকে রাতেও অনেক রাত পর্যন্ত, রাত 10টা 10:30 পর্যন্ত আমরা বাইরে ছিলাম। পরে আমাদের যে চাচাতো, মানে এর যে চাচাতো ভাইরা আছে, ওরা যায়া এক প্রকার আমাদের ঘরে থুয়াইছে। কিন্তু আমাকে যে মারিছে 4 জন পুরুষ মিলে, একজন মহিলা মিলে, তার বিচার তো আমার লাগবে নাকি? হ্যাঁ, অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে প্রশাসন আসেনি, মানে ওনারা আমার বললো যে মীমাংসা করে দিব, যে তুমি প্রশাসনের আসতে নিষেধ করে দাও। আচ্ছা, আমরা মীমাংসা করে দিল, বললো যে ফাঁকে আমাদের বাড়ি করে দিবি, মানে আলাদা জায়গায় বাড়ি করে দিবি, দেওয়ার পরে মনে করেন যে আমাদের ওখানে দিয়ে পাঠাবি। এর জন্য আমাকে বললো যে তোমরা প্রশাসনের এক জায়গায় বাস করা লাগবে, শ্বশুর শাশুড়ি সবকিছুই মেনে নেওয়া লাগবে, 10 বছর পরেও মিল হবে, 5 বছর পরের মিল হবে। সেই কথা চিন্তা ভাবনা করে আমার যে মারিছে, সে মারের কথাও আমি ভুলে গেছি, যায়া মনে করেন যে আমি সেই কথাই মেনে নিয়েছি। নিয়ে আমি প্রশাসনের কাছে ফোন দিয়ে বললাম যে ভাইয়া আপনারা আসতে চাইছিলেন, এরকম এরকম করেছে ওরা, তাহলে আসার দরকার নাই। কিন্তু এরা যে এই বিচার সালিশের নামে যে আমাদের একবারে বাড়ি থেকে তাড়াই দেওয়ার চিন্তা ভাবনা করেছে, সেটা আমরা বুঝতেই পারিনি। আমি চাচ্ছি যে আমার তার বাড়ি ঘর ধরে কোনো দরকার নাই, যারা রাস্তাঘাটে থাকে, তাম্বু টাঙাই থাকে, তারাও তো থাকে, তার বাড়ি ঘর ধরে কোনো দরকার নাই, তার বাড়িতে আমি উঠবো না, তাদের বাড়িও যাবো না। যে 5 জন আমাকে মারিছে, নির্যাতন করেছে, তাদের আমি বিচার চাই। এটা পুরোটাই সত্য, এটা পুরোটাই সত্য। কারণ আমরা আমার ওয়াইফকে যখন মারার পর আমি বড়াইগ্রাম নিয়ে যাওয়ার পর ওখানে ট্রিটমেন্ট করানোর পরে আমাকে 2-3 জন আমাকে বলছে যে একবারে মামলাটা করে আসো। তো আমার বউকে আমি বললাম যে মামলা করব কি না করবো সেটা আমার ভাবার অবশ্যই দরকার আছে, যে আমি মামলা করব কি না করব। কারণ আমার ভাই বেরাদাররা আছে, আমার বংশের লোকজন আছে, আমি এদেরকে নিয়ে বসে যদি আমি সুষ্ঠু ফয়সালা করতে পারি, তাহলে তো আমার মামলার দরকার নেই। তো আমি ওখানে মামলা করিনি। মামলা না করার পর আমি বাড়িতে আসার পর আমি দেখতেছি আমার ঘরে তালা মারা। তো আমি যখন তালাটা ভাঙতে গেলাম, তখন এরা আমাকে 2 জন ঠেকাচ্ছে, মানে 2 জন মারার আক্রমণ করতেছে। আর সে 2 জন হচ্ছে আবুল কালাম আজাদ, আমার পিতা। জি, আমার পিতা আবুল কালাম আজাদ, আমার মাতা
ঠিক আছে, পিনো। এখন আপনারা ঠিক কি আছে, চাচ্ছেন যে আপনার বাবা যদি থাকতে না দেয় সেক্ষেত্রে তো আসলে কিছু করার আছে কি? সেক্ষেত্রে কিছু করার নেই। এখন যদি থাকতে না দেয়, আমরা থাকতেও চাচ্ছি না, কিন্তু এর সুষ্ঠু একটা বিচার বিচার চাচ্ছি আমরা। এটা কি বিচার করলে আপনি মানে আপনার কি আ- বিচার চান বা আইন সমাধান কি চান? আইনের ধারা মোতাবেক এটার এই নারী নির্যাতন বা যৌতুকের যে বিষয়গুলো, আমি আমি আর সুষ্ঠু একটা বিচার চাই। যে তো আপনার বাবা কি যৌতুক দাবি মানে ওনার মা অবশ্যই সবসময় আমার আমার উপর অত্যাচার করে আমার আর মা কয় যে বাপের বাড়ি থেকে আমি কিছু নিয়ে আসিনি, তোর বাপ কি দিছে। কিন্তু আমার বাবা তো গরিব মানুষ, তারা তো দেখে শুনে নিয়ে আইছে, আমার শ্বশুর আমার নিজে হাতে করে নিয়ে আইছে। আমার ওই যে আমার বুকে লাথি মারছে, ধরেন আমার লাঞ্চের সমস্যা হয়ে গেছে। আমার সেই মেডিকেল সার্টিফিকেট আছে, মানে সবকিছু আছে, রিপোর্ট আছে। আর এছাড়াও আমাকে যে খাম করা হয়েছে, আমার এই যে এখানে এখানে মারছে। তারপরে এই যে চোখের সমস্যা, চোখে 5 তারিখের ঘটনা, আজকে হচ্ছে 11 তারিখ। চোখে মারছে। তারপর মাথা দিয়ে মাথার এখানে ইয়ে আছে। এই যে পায়ে মারছে, এদিক দিয়ে মারছে। এই যে বুকে বুকে মারছে জায়গা, বুকে মারছে, মানে এগুলো করছে। তো আসলে আমরা তো চাইছিলাম যে, আমাদের বলছিল যে তোমরা থানায় ওই ইয়ে করছো, অভিযোগ করছো, তোমরা অভিযোগ তো উঠাই নাও, আমরা গ্রাম্য ভাবে বসে, পারিবারিক ভাবে বসে তোমাদের বাড়ি করে দেওয়া হোক আর যা কিছু করে দেওয়া হোক, আমরা এটা করে দেবো। যেহেতু আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের নামে উল্টা কেস করছে যে শালাদের ঘুঘুর ফাঁদ দেখাই দিব, আমাদের এরম হুমকি দিচ্ছে। ঠিক আছে, আমাদের নির্যাতন করেছে, আমরাই মার খাইছি 5 জন মানুষের হাতে, পুরো 1 ঘন্টা ধরে আমাদের পিটাইছে। তারপরেও আবার আমাদেরই ভয় দেখাচ্ছে, আমাদের নামে কেস কাছারি করছে। আজকে রাতে আমরা বাইরে বাইরে ছিলাম রাত 11টা পর্যন্ত। থাকার পরে মানে এর যে চাচাতো ভাইরা আছে, পরে ওরা নিয়ে যে আমার ঘরে থুয়াইছিলি। ঘরে থুয়াসার পরে মনে করেন সকালবেলা আমরা ঘরেই আছি, ওই শুয়ে আছে, আর আমি বসে আছি যে আমি বাবা মার বাড়ি চলে যাব, আমি আর এখানে থাকবো না, তুমি যদি যেতে চাও আমার সাথে তাহলে যেতে পারো, আর যদি মনে করো যে যাবা না তাহলে তুমি থেকে এখন মরে যাবা না, তোমাকে মেরে ফেলাবি, তাহলে সেটা তুমি দেখো। তো ও করছে, তুই এত কিছু ঘটে গেল, তোর পাশে দাঁড়ানোর কারণে আমি মার খেলাম, আজ তোর তোর মাছ ছিল জন্য মার ঠেকাতে যে মার খেলাম, তাহলে তুই আমার মাঝ রাস্তায় ফেলে চলে যাবি। তা আমি করছি না, এটাও তো উচিত না, আমি তো তোমার ফেলে থেকে চলে যেতে পারি না। তার জন্য মনে করেন আমি যাইনি, পরে আমরা ঘরে আছি চুপচাপ আমাদের মতো। ওনার ছোট ছেলে করছে, ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখিনি, শালাদের আজকে পুলিশ দিয়ে ধরাই দিব, আমাদের এরকম হুমকি দিচ্ছে। যার কারণে আমরা বাড়ি থেকে আবার বের হয়ে চলে এসেছি, যে আমাদের আবার পুলিশ দিয়ে ধরাই দিলে মান সম্মানের একটা হবি, যে আমরাই মার খেলাম আবার আমরাই জেল খাটবো, এটা কি মেনে নেওয়ার কথা কোনো? আমার আমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ একটা, সেটা হচ্ছে যে ও পরের মেয়ে, ওকে আমি অনেক দূর থেকে বিয়ে করে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার শেষ মাথা জীবননগর থানা, ওখান থেকে আমি বিয়ে করে নিয়ে আসছি। নিয়ে আসার পর এর আগেও 3-4 দিন মারছে। তো 5 তারিখে রাত্রে যখন ও পিটায়, আমি সাইফুলের এবং তুফানের পা ধরে আমি অনেকক্ষণ চিৎকার করে কান্না করছি যে তোরা আমাকে মারে ফেলা, আমাকে মারে ফেলা, আমার কোনো আফসোস নেই, কিন্তু ওকে মারিস না। কিন্তু ওরা আমার কথাও শোনেনি, কারো কথাই শোনেনি। এলাকাবাসী সবাই ওদের ভয় পায়, ওদের বিচারে কেউ আসবি না, যেহেতু চেয়ারম্যান আসতেছে না, তাহলে কি কিভাবে কি হবে? আপনি কেউ ওনাদের ইয়েতে যদি সাক্ষী দেয়, দেখেন কেউ সাক্ষীও দেয় না, কোনো কেউ মুখ খুলবে না, সবাই চুপ করে থাকবে, কেউ কথা কেউ বলবে না। মুখ খোলার মতো নাই, এখানে কেউ মুখ খুলবে না।